السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد. Respected principal of this school, respected director of this school, respected teachers, honorable guests, respected guardians and respected teachers and my dear students. I am supposed to speak in English, but as this is an English medium school, but to make you understand, I will speak in Bengali. মানে আমি বাংলায় বলছি, যদিও ইংলিশ মিডিয়ামের স্কুলে ইংরেজি কালচারটা হওয়া বাঞ্ছনীয়, কিন্তু আমাদের গার্জেনদের উদ্দেশ্যে আজকে কয়েকটি কথা রাখব, তাই বাংলাতেই বলি। বিষয়টা হচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থা, আমরা লেখাপড়া কেন করব, কি দরকার, এত টাকা ব্যয় করছি, এত কষ্ট করছি, এতগুলো প্রোগ্রাম, এত সিলেবাস, এত বই, এত হাবিজাবি, এগুলো কি দরকার? এই প্রশ্নটা আজকে আমাদের গার্জেনদের উত্তরটা বাড়ি নিয়ে যেতে হবে। আজকে আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে সমাজের মধ্যে অনেক সমস্যা রয়েছে, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন সমস্যা। যতগুলো বিশ্বের সমস্যা, গরিবী, বেকারত্ব, ঘৃণা, হিংসা, সন্ত্রাসবাদ, বিদ্বেষ, বর্ণবিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, যত রকমের মারামারি হানাহানি রয়েছে, চুরি ডাকাতি, অনৈতিকতা, সমাজের মধ্যে বিভিন্ন রকমের দাঙ্গা ফাসাদ, বিশ্বের সমস্ত সমস্যার সমাধান এই এডুকেশন শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। আমরা যদি একটা আদর্শ সমাজ, একটা আদর্শ গড়তে চাই, আদর্শ দেশ গড়তে চাই, আদর্শ সমাজ গড়তে চাই, তাহলে শিক্ষা ছাড়া সম্ভব নয়। আমরা সবাই জানি যে এডুকেশন মানে হচ্ছে আলো, এডুকেশন ইজ লাইট। কিন্তু আরেকটা কথা ভেবে দেখুন যে আজকে সমাজে শিক্ষার তো অভাব নেই, আগের তুলনায় অনেকটা শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, শিক্ষার হার বেড়েছে। তা সত্ত্বেও আজকের সায়েন্স টেকনোলজির যুগে, বিজ্ঞানের যুগে, তথ্য প্রযুক্তির যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, যে যুগে মানুষ নিমেষের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করছে, সারা বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে পরিণত হয়েছে। কি আমেরিকা, কি চাইনা, কি জাপান, কি সৌদি আরব থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, জার্মানি, ইটালি থেকে শুরু করে, ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে শুরু করে, পুরো বিশ্বটা আমাদের হাতের মুঠোয়। পুরো বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ, একটা গ্রামের লোক। আমেরিকার অর্থনীতির প্রভাব ভারতের উপর, আর ভারতের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আমেরিকার সাথে। সারা বিশ্বটা আমরা একে অপরের সাথে এমনভাবে যুক্ত যে একটা দেশের রাজনৈতিক অস্থিরতা অন্য দেশের সমস্যা দাঁড়িয়েছে, একটা দেশের অধপতন অন্যান্য বিশ্বের অধপতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই যে গ্লোবাল ভিলেজ, এই যে একটা বিশ্বায়ন, এত বড় একটা বিশ্বে এত টেকনোলজি থাকা সত্ত্বেও মানবিকতা, হিউম্যানিটি, ইনসানিয়াত, মানবতা যেন কোথাও বিপন্ন, মানবতা ক্ষতিগ্রস্ত। আজকের এই বিশ্বে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আজকের এই সভ্য বিশ্বে লক্ষ লক্ষ বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে যুদ্ধের নামে। আজকের এই বিশ্বে লক্ষ লক্ষ গরিবের উপর নির্যাতন। আজকের এই বিশ্বে লক্ষ লক্ষ মা বোনদের ধর্ষণ করা হচ্ছে। আজকের এই সভ্য বিশ্বে মানুষের উপর অন্যায় হচ্ছে,
মানুষ ন্যায্য বিচার থেকে বঞ্চিত। আজকের এই বিশ্বে কিডন্যাপিং হচ্ছে, আজকের বিশ্বে মলেস্টেশন হচ্ছে, আজকের এই বিশ্বে নারীদের উপর নির্যাতন চলছে, আজকের এই সভ্য বিশ্বে অন্যায় অবিচার সমাজের মধ্যে হচ্ছে, আর আমরা সভ্য মানুষ চোখ বন্ধ করে আমরা নির্বাক নিশ্চুপ তামাশা দেখছি। তাহলে এত যে সমস্যা, কেন এই শিক্ষা? একটা গ্রামের মধ্যে 10টা 15টা MA পাস, 50টা গ্র্যাজুয়েট আর 500টা মাধ্যমিক পাস ছেলে থাকা সত্ত্বেও, মানে একটা গ্রামের মধ্যে 500টা বাল্ব জ্বলছে। তো শিক্ষা মানে যদি বাল্ব হয়, শিক্ষা মানে যদি এডুকেশন হয়, তাহলে কেন এই বাল্বগুলো ওই গ্রামের অন্ধকার, ওই পাড়ার অন্ধকার দূর করতে ব্যর্থ হলো? তার মানে দয়া করে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। যদি শোনার ইচ্ছা না থাকে আমি স্টপ করে দিচ্ছি, চলে যাচ্ছি। আপনাদের যদি ধৈর্য ধারণ করে শোনার ক্ষমতা থাকে তাহলে শুনুন, না হলে এইরকম প্রোগ্রাম করে কোনো লাভ নেই। আপনাদেরই নিজের ছেলে, তাদেরই ভবিষ্যতের জন্য আলোচনা করছি। আপনারা ধৈর্য দয়া করে, আমি তো দেখতে পাচ্ছি সবাই গার্জেন অধিকাংশ মা, একটা মা নিজের বাচ্চার জন্য প্রাণ দিয়ে দেয়, দেখেছি আমরা। 5 মিনিট চুপ থাকা যায় না বাচ্চার জন্য? এটুকু করতে পারবেন না নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য? নিশ্চয় পারবেন। আশা করি আপনারা নিজে এবং নিজেদের বাচ্চাদের একটু কিছুক্ষণের জন্য চুপ করে বসে থাকুন। অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনারা এনজয় করবেন, আপনারা অনেক কিছু দেখতে পাবেন। একটু ধৈর্য ধারণ করে আপনারা 5 মিনিট শুনুন, প্লিজ কাইন্ডলি হ্যাভ সাম পেশেন্স। আমি যে কথাটা বলছি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি নিজের ছেলেকে এখানে নিয়ে আসলেন, ভেরি গুড, কিন্তু আপনি যে উদ্দেশ্যে আনলেন তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য শুধুমাত্র কি চাকরি? তার উদ্দেশ্য শুধুমাত্র ডিগ্রি ধারণ করা? যদি এটাই হয় যে শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র রোজগার, শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র বাড়ি তৈরি করব, একটা গাড়ি নেব, বাচ্চাদের অন্নের ব্যবস্থা করব, বাচ্চাদের জামা কাপড়ের ব্যবস্থা করব, পরিবারের একটা সাপোর্ট দেব, এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয় তাহলে আমরা মানুষ হিসাবে লজ্জিত। কারণ এই কাজটা একটা পাখিও করে, একটা গরু ছাগলও করে। আপনার থেকে সুন্দর বাসা তৈরি করে বাবুই পাখি, চড়ুই পাখি। আপনার থেকে সুন্দর বাসা তাল গাছে, কি অসাধারণ সুন্দর বাসা, যেটা মডার্ন আর্কিটেক্ট, বিশ্বের কোনো ইঞ্জিনিয়ার ওই রকম বাসা তৈরি করতে পারবে না যেটা একটা চড়ুই পাখি, একটা বাবুই পাখি তালের গাছে ঝুলতে ঝুলতে সুন্দর বাসা তৈরি করে। আপনার থেকে সুন্দর বাড়ি করলো পাখি, আপনার থেকে বেশি ভালোবাসা প্রত্যেকটা জীব নিজের বাচ্চাকে, প্রত্যেকটা মা নিজের বাচ্চাকে ভালোবাসে, তার খাবারের ব্যবস্থা করে। আপনি আপনার বাচ্চার সামনে থালা দিয়ে দিলেন, খেয়ে নাই, পাখি নিজের বাচ্চার মুখে খাবারটা তুলে দেয়। বাচ্চাকে এতটা ভালোবাসে, আপনার থেকে বেশি ভালোবাসে, যে একটা পাখি নিজের বাচ্চাকে হাত লাগাতে দেয় না, মুখ লাগাতে দেয় না, মুখটা খোলে আর মা ওর মুখের ভিতরে খাবারটা দিয়ে দেয়। আপনার থেকে বেশি ওকে ভালোবাসে। তার মানে প্রত্যেকটা জীবজন্তু নিজের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে, বাড়ির ব্যবস্থা করে, প্রোটেকশনের ব্যবস্থা করে, সুযোগ সুবিধার ব্যবস্থা করে। আমিও মানুষ হিসাবে ওটাই করছি। তাহলে ওই সমস্ত জীবজন্তু আর আমার মধ্যে তফাৎটা কোথায়? হোয়ার ইজ দ্য ডিফারেন্স? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে যে আমার ভিতরে কিছু নীতি, আদর্শ, চরিত্র, জ্ঞান থাকবে যেটা ওদের মধ্যে নেই। আর ওই নীতি, আদর্শ, জ্ঞান, চরিত্র, হিউম্যানিটি, এটাই শিক্ষা দেবে আপনাকে। এই আল আকসা ইংলিশ স্কুল আপনাকে ওই শিক্ষাটাই দেবে যে আপনি জীবজন্তু আর পশু থেকে আলাদা আছেন। প্রুভ ইট, প্রমাণ করুন জীবনযাত্রার মাঝখানে কিভাবে, সেটাই এই শিক্ষা দেবে এই স্কুল। আর এটা যদি না করতে পারেন তাহলে মাফ করবেন, আপনার ডিগ্রি, আপনার চাকরি, আপনার বাড়ি, আপনার গাড়ি আপনাকে সুখ শান্তি দিতে পারে না। শুধু টাকার বলে, শুধু গাড়ির বলে সুখ কিনে পাওয়া যায় না। সুখটা মানুষের চরিত্র, মানুষের ব্যবহারের দ্বারা কিনে পাওয়া যায়। আজকে সমাজের মধ্যে শিক্ষা মানে বল, শিক্ষা মানে আলো। সমাজের মধ্যে ভুরি ভুরি শিক্ষিত মানুষ বেঁচে আছে, সমাজের মধ্যে ঘোরাফেরা করছে, হাজারো বাল্ব লাগা আছে, তারপরও যদি এলাকাতে অন্ধকার থাকে তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। হয় বাল্ব লাগা নেই আর না হয় বাল্বটা ফিউজ আছে। এটা হতেই পারে না। আপনি একদিকে বলছেন যে আমি বাল্ব লাগিয়েছি, আপনি একদিকে বলছেন এই প্যান্ডেলের মধ্যে 50টা বাল্ব জ্বলছে আর এখানে ঘুটঘুটে জমাট অন্ধকার। এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা।
আপনি বলবেন হ্যাঁ অন্ধকার বেড়ে গেছে, আমাদের সমাজে চুরি ডাকাতি অন্যায় গুন্ডাবাজি থেকে শুরু করে অনৈতিকতা অনেক বেশি বেড়ে গেছে, ওই জন্য শিক্ষিতরা কিছু করতে পারছি না। আমি প্রথমবার দেখলাম যে অন্ধকারকে দেখে আলো ভয় পায়। আলোর জাতি হচ্ছে এটা, যে অন্ধকারকে ভয় পাই না। তো যেই শিক্ষা আপনাকে প্রতিবাদ করার সাহস দিতে পারেনি, যেই শিক্ষা আপনাকে মনুষ্যত্ব শেখায়নি, যে শিক্ষা আপনাকে হিউম্যানিটি মানবিকতা ইনসানিয়ত শেখায়নি, যেই শিক্ষা আপনাকে নৈতিক চরিত্র গঠন করতে শেখায়নি, যে শিক্ষা আপনাকে সততা ভদ্রতা নম্রতা শেখায়নি, সেই শিক্ষা মানুষের জন্য কল্যাণকর নয়, বরং মানুষের জন্য অভিশাপ। আমরা দেখেছি, আমরা ইঞ্জিনিয়ার তৈরি করেছি, ডাক্তার তৈরি করেছি, প্রফেসর তৈরি করেছি, কিন্তু সেই ইঞ্জিনিয়ার সেই ডাক্তার সেই প্রফেসরের মধ্যে যদি মানবতা না থাকে, চরিত্র না থাকে, নীতি আদর্শ না থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে কীরকম চলছে। আজকে একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, একটা ইঞ্জিনিয়ার একজন শিক্ষিত ব্যক্তি রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, রেলঘাট তৈরি করে, জাহাজ তৈরি করে, আর সেগুলো অ্যাক্সিডেন্ট হয়ে নিম্নমানের তৈরি করে, আর লক্ষ লক্ষ মানুষ মারা যায়। ওই ইঞ্জিনিয়ারের তৈরি করা বিল্ডিং, ওই ইঞ্জিনিয়ারের তৈরি করা ব্রিজ, ওই ইঞ্জিনিয়ারের তৈরি করা রাস্তাঘাট ধপাস করে যখন বসে যায় আর লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়, সেই ইঞ্জিনিয়ারটা মানুষ হত্যাকারী, সে একজন শিক্ষিত। একজন ডাক্তার যখন নিজের লোভের কারণে একটা মৃত ব্যক্তিকে জীবিত দেখে 3 দিন ধরে একটা গরিব মানুষের ডিহি বিক্রি করা, জমি বিক্রি করা, গয়না বিক্রি করা, টাকাকে আত্মসাৎ করে, তাহলে সেই ডাক্তারটাকে কি বলবো আমি? সেই অমানবিক ডাক্তারটা ওয়েল এডুকেটেড শিক্ষিত, যারা দেশের কোটি কোটি টাকা, মেহুল চোকসিয়া থেকে শুরু করে, নীরব মোদি থেকে শুরু করে, বিজয় মালিয়া থেকে শুরু করে যত কোটি কোটি হাজারো হাজার কোটি টাকা মানুষের রক্ত ঝরানো ঘাম ঝরানো টাকা নিয়ে দেশকে গরিব করে কাঙ্গাল করে বিদেশে পাড়ি দিয়েছে দেশের গাদ্দার বিশ্বাসঘাতক যারা, তারা কোনো মূর্খ ব্যক্তি নয়, তারা শিক্ষিত ব্যক্তি। বড় বড় বম ব্লাস্ট থেকে শুরু করে বড় বড় দাঙ্গাতে যারা ধরা পড়ে, তারা কোনো পানের দোকানদার হয় না, তারা কোনো কৃষক হয় না, তারা কোনো সবজিওয়ালা হয় না, তারা কোনো ফেরিওয়ালা হয় না, তারা ওয়েল এডুকেটেড শিক্ষিত ব্যক্তিরাই হচ্ছে। তার মানে শিক্ষা যদি মানুষকে মানবতা না শেখাতে পারে তাহলে সন্ত্রাসবাদী তৈরি হয়, শিক্ষা যদি মানবতা না শেখাতে পারে তাহলে কিন্তু কসাইখানার ডাক্তার তৈরি হয়, শিক্ষা যদি মানবতা না শেখাতে পারে তাহলে ওইরকম ঘুষখোর ইঞ্জিনিয়ার তৈরি হয় যে আপনার প্রাণ নেবে, আপনার প্রাণের ফাঁদ পেতে রেখেছে ব্রিজের মধ্যে। তার মানে শুধু শিক্ষা, শুধু ডিগ্রি সমাজকে দেশকে সুখ শান্তি দিতে পারে না। শিক্ষার সাথে চাই নীতি, শিক্ষার সাথে চাই আদর্শ, শিক্ষার সাথে চাই মানবতা। একজন মানুষই হতে পারলো না, ও ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, গবেষক হোক, পলিটিশিয়ান হোক, রাজনেতা হোক, যা হওয়ার হোক, আর্টিস্ট হোক, কবি হোক, গায়ক হোক, ও যা খুশি তাই হোক, কিন্তু প্রথমে মানুষ হোক, প্রথমে মানুষ হও, তারপরে তুমি রোজগারের জন্য যা হওয়া হও। গার্জেনরা যদি এই উদ্দেশ্যের সহিত এই স্কুলে নিজের বাচ্চাকে দিতে আসেন তাহলে সার্থক আপনার জীবন, সার্থক আপনার বাচ্চার জীবন। আর আপনি যদি শুধুমাত্র এই জন্য এখানে আসেন যে একটা ডিগ্রি নেব, একটা চাকরি নেব আর আমার ছেলের জীবন সেট হয়ে যাবে, তাহলে পরবর্তীতে যখন ওই ছেলে আপনাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসবে তখন হুকরে হুকরে কাঁদবেন আপনি, আর তখন আপনি বুঝতে পারবেন কি ভুলটা করেছেন। আপনি নিজের ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করে দিলেন, ডাক্তার তৈরি করে দিলেন, কিন্তু নিজের ছেলেকে আদর্শবান পুত্র তৈরি করতে পারলেন না। আপনি বুঝবেন ঠেলাটা একদিন সমাজের মধ্যে ঘটছে এটা। আজকে আমাদের বাবা মা কত কষ্ট করে পড়াচ্ছে, যেই বাচ্চাকে, যেই ছেলেকে, যেই মেয়েকে আপনি এত কষ্ট করে পড়াচ্ছেন, কালকে সেই ছেলে সেই মেয়ে আপনার কথা শুনবে না। আপনি দেখুন সমাজের মধ্যে এই বাস্তবতা, আপনি কি জানেন না? জানেন। আপনি দেখুন সমাজের মধ্যে বাবাদের সম্মান করছে না, মায়েদের সম্মান করছে না, ছেলেরা সমাজের লোকের সম্মান করছে না। এর কারণটা কি? এর কারণ যে বাল্যকাল থেকে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কম্পিটিশন, প্রত্যেক জায়গাতে রেস, মানে ক্লাসে টপ আসলো সে গুড স্টুডেন্ট, যে নিট কোয়ালিফাই করতে পারলো এক্সেলেন্ট স্টুডেন্ট, ইউপিএসসি কোয়ালিফাই করলো গুড, খুবই ভালো। হ্যাঁ অবশ্যই, কিন্তু একটা ছাত্র ভদ্র আছে কিনা, তার মধ্যে চরিত্র আছে কিনা, তার চলাফেরা, তার উঠা বসা, এটা যদি ঠিক না থাকে তাহলে আপনি কোন শিক্ষাটা দিলেন? আপনি বলুন, বিশ্বের কোনো একজন মনীষী,
কোনো একজন মহান ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে আইনস্টাইন থেকে শুরু করে বিশ্বের একজন মহান ব্যক্তি দেখান যারা বলেছে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি করা, শিক্ষার মূল উদ্দেশ্য ডিগ্রি অর্জন করা। কোনো মহামানব এই কথাটা বলেনি। প্রত্যেকটা মহান ব্যক্তি এটাই বলেছেন শিক্ষার মূল উদ্দেশ্য একটা ব্যক্তিকে জীবজন্তু থেকে মানুষে পরিণত করা। আর যারা নিজের ছেলেকে মানুষ হিসাবে দেখতে চায় তারা শিক্ষিত করবে, কালকে যদি রোজগার নাও করে আফসোস হবে না। ও জানে যে আমি শুধু চাকরির জন্য ছেলেটাকে পড়াইনি, আমি এই জন্য পড়িয়েছিলাম যে ও একজন ভদ্র নাগরিক হবে, দেশের সভ্য নাগরিক হবে, দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে, তখন আফসোস হবে না। আজকে গার্জেনরা বলছেন যে লেখাপড়া করে কি লাভ, চাকরি তো নেই বাজারে। তার মানে যদি চাকরি না থাকে কালকে 100 জনের মধ্যে 100 জন চাকরি পাবে না। বিশ্বের কোনো জায়গাতে এটা সম্ভব না, ইট ইজ ইম্পসিবল। এই আল আকসা থেকে ধরুন 50 জন মাধ্যমিক দিল, এই 50 জনের 50 জনই চাকরি করবে এটা সম্ভব নয়। কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ কিছুই না করে নিজের বাবা মা, বৃদ্ধ বাবা মার সেবা করবে। এটাই তার জীবনের সার্থকতা। একজন ভালো মানুষ হয়ে সমাজের মধ্যে থাকবে, এটাই তার জীবনের সার্থকতা। তো প্রত্যেকেই যদি মাথার ভিতরে এটাই ঢুকায় যে আমার ছেলের সাফল্যতা, তার সাকসেস মানে চাকরি, তাহলে যদি 50 জনের মধ্যে 40 জন চাকরি না পায় তাহলে আপনি ভাববেন লেখাপড়া করে কি লাভ করলাম। আপনার উদ্দেশ্য যেটা ছিল সেটা সফল হলো না। তার মানে এই যে 12 বছর 13 বছর 15 বছর ধরে লেখাপড়া করলাম সবই জলে গেল। তাহলে এত সস্তার ফায়দা আপনি করছেন, এত মানে ঘাটা আর এত লোকসানের আপনি ব্যবসা করছেন। কিন্তু যদি অন্যদিকে ভাবুন, আপনার মূল উদ্দেশ্য আপনার ছেলেকে এখানে দিলেন, ইংলিশ মিডিয়ামে দিলেন, ভালো লেখাপড়া করবে, জ্ঞানী হবে এবং ভদ্র হবে, ও সমাজের মধ্যে ভদ্রভাবে চলাফেরা করবে। সে রোজগারের জন্য যাই করুক না কেন, একটা ব্যবসা বাণিজ্য করুক না কেন, সে কৃষকও হোক না কেন, নো প্রবলেম। কৃষকরা অন্নদাতা। যদি কৃষকরা জমি থেকে চাষ করা বন্ধ করে যায় সমস্ত বিশ্বের মানুষ না খেয়ে মরবে। তার মানে আজকে মাইক্রোফোন না থাকলেও প্রোগ্রাম হয়ে যাবে, কিন্তু ভাত না থাকলে বাঁচা যাবে না। তার মানে টেকনোলজির থেকে বেশি ইম্পর্টেন্ট খাবার। তার মানে একজন শিক্ষিত ব্যক্তি যদি কৃষকও হয় লজ্জার কিছুই নেই, সে অন্নদাতা হবে। এটাই বলছি আপনাদের, একদম শেষ কথা, আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করব। বিষয়টা হচ্ছে এটা যে আপনারা নিজেদের উদ্দেশ্য ঠিক করুন, যে লেখাপড়ার মূল উদ্দেশ্য এটা যে আমার ছেলে যাতে ভদ্র হয়, আমার ছেলে যাতে একটা ভালো মানুষে পরিণত হয়। হ্যাঁ, হোক ইঞ্জিনিয়ার, হবে ইনশাল্লাহ হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইংলিশ মিডিয়াম, that is very much important because English language is an international language. This is a lingua franca. Lingua franca কাকে বলা হয়? The language which is used as a medium to communicate to each other. Cross cultural মানে কমিউনিকেশন, ক্রস নেশন কমিউনিকেশন, এক দেশের সাথে অন্য দেশ, এক কালচারের সাথে আরেক কালচার, মানে আমেরিকার সাথে চীনের সম্পর্ক, ভারতের সাথে জাপানের সম্পর্ক। বিশ্বের প্রত্যেকটা দেশ একে অপরের সাথে যে ভাষায় কমিউনিকেট করে, ব্যবসা বাণিজ্যের ভাষা, রাজনীতির ভাষা, ইন্টারন্যাশনাল পলিটিক্সের ভাষা, ইন্টারন্যাশনাল মিডিয়ার ভাষা ইংলিশ। আর সেই ইংলিশ মিডিয়ামের এই স্কুল, তার মানে এই স্কুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজের ছেলেকে ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, প্রফেসর করবেন, সবেরই জন্য ইংরেজি জরুরি। এমনকি একটা পিয়ন, সামান্য পিয়ন 8 পাস ডিগ্রি দরকার, তারও জন্য ইংরেজি কম্পালসারি। সামনে 1 মার্চ পরীক্ষা হবে, 8 মার্চ পরীক্ষা হবে। আমাদের অনেক ছাত্রছাত্রী বসেছে সামনে, ক্লার্ক হবে, কেরানি হবে, একটা ঝাড়ুদার হবে, একটা পিয়ন হবে, তার জন্য ইংরেজি বাধ্যতামূলক। তার মানে ইংরেজিটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? আপনাদের যতজনের কাছে যা কিছু আছে সবাই নিজে নিজে দেখুন তো, আমার ঘড়ি, আপনার জলের বোতল, আপনার টি শার্ট, এই মাইক্রোফোন, এখানে যতগুলো জিনিস আছে, এমনকি ডেকোরেটরও দেখেন ইংরেজিতে লিখে রেখেছে। মানে আপনার আশেপাশের যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের উপর ইংরেজি লেখা আছে। মানে ইংরেজি চতুর্দিক থেকে আপনাকে এমনভাবে ঘিরে ফেলেছে আপনি পালাতে পারবেন না। আর তারপরও যে পালাতে চাইছে ওর থেকে বোকার কেউ আছে? 100 জন ঘিরে ফেলেছে আর পালাবার চেষ্টা করে, আর তুই পালাতেই পারবি না, ওখানে পিছে মরে যাবি। তো যখন পালাতে পারবি না তো ওদের সাথে বন্ধুতালি কর, ওদের সাথে ভালো সম্পর্ক কর। আমি এমন ইংরেজির মাঝখানে ফেসে গেছি যে আর পালাতে পারবো না, তো ইংরেজির সাথে বন্ধুত্ব করব। বন্ধুত্ব করলে ইংরেজি আমাকে অনেক কিছু দেবে। তার মানে আমরা ইংরেজি বাদ দিয়ে 1 পা চলতে পারবো না। আমি বলি 1 পা চলতে পারবো না, চলতে তো পারবো। তা আপনি বিনা চপ্পলে যান তো দেখি, আপনি চপ্পলটা পরবেন, ওখানে 7 নম্বরের কিসে লেখা আছে? 7 লেখা আছে ইংরেজিতে।
এক পা চলতে পারবেন আপনি, এক পা চলতে পারবেন আপনি, বেড থেকে নিচে নামতে পারবেন না, নামলে যে চপ্পলটাতে পা ঢোকাবেন ওখানে প্যারাগন লেখা আছে ইংরেজিতে। তার মানে ইংরেজি বাদ দিয়ে এক কদম চলতে পারবেন না। সেহেতু আমরা অনেক ভুল করেছি অতীতে, আমরা ইংরেজিকে গুরুত্ব দিইনি। আজকে সময় চলে এসেছে যে আমরা ইংরেজিকে গুরুত্ব দেব, আর ইংরেজিকে যখন গুরুত্ব দেব তখন গোটা বিশ্বের উপর দাপট হবে আমাদের। আমেরিকা, চীন, জাপান বড় বড় দেশে আমাদের সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়াররা তার বড় বড় পদে আছে। গুগলের যে ডাইরেক্টর সুন্দর পিচাই ভারতীয়, মানে বড় বড় কোম্পানির মালিক, বড় বড় কোম্পানির সিইও ডিরেক্টর হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার 25% বেশি ডাক্তার হচ্ছে ভারতীয় মূলের। ইউরোপের বড় বড় পদে আমাদের ভারতীয় মূলের লোক বসে আছেন। তো আমরা যদি ইংরেজিটাকে ভালোভাবে শিখি তাহলে কিন্তু আমাদের সমস্ত রকমের সুযোগ সুবিধা আছে। শেষ কথা বলবো যে আপনি নিজের ছেলেটাকে আনলেন, স্কুলে ফেলে দিয়ে চলে গেলেন। আপনারা কি করেন, যে যেরকম হয় কি না, এটা বস্তা আছে, ব্যাগটা কারো কাছে ডেলিভারি করতে হবে। মানে ধরুন যে অ্যামাজনে কোনো জিনিস আসলো, ও এসে পার্সেল ওকে দিয়ে দিল, তুই বুঝ, তোর পার্সেল বুঝ, তুই অ্যামাজনের সাথে যোগাযোগ কর। আপনার বাচ্চাটাকে ওই বস্তার মতন এখানে ফেলে পার্সেল ডেলিভারি করে বাড়িতে ঘুমাচ্ছেন আপনি। কি চলছে না চলছে কোনো খোঁজ খবরই নেই। ওই রকম করবেন না। আপনার বাচ্চা কোনো পার্সেল নয় যে ডেলিভারি করে চলে গেলেন আপনি। না, আপনি এখানে যখন দিয়েছেন তখন আপনার অধিকার আছে জিজ্ঞাসা করা যে আমার ছেলেটা কীরকম পড়ছে। এবং আমি ওয়াসিমকে যতটা জানি কাছ থেকে, আমি জানি যে আপনি এসে ওর কাছে পরামর্শ চাইবেন, কেমন করছে, ইনশাআল্লাহ সহযোগিতা করবে। আমার ছাত্ররা এখানে যারা আছে, এখানে যতটি শিক্ষক আছে তাদের মধ্যে অধিকাংশ, এই দুলাল, এই মঞ্জুর, এরা আমার ছাত্র। আমি যাদের পড়িয়েছি আমি জানি অত্যন্ত অসাধারণ ট্যালেন্টেড ছাত্র এরা। এরা আপনাদের বাচ্চাদের পড়াবে, ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনি খোঁজ খবর রাখুন। লেখাপড়ার জন্য 3টা পক্ষকে একসাথে হওয়া জরুরি। মানে ধরুন যে আপনি 4 চাকার গাড়ি কিনলেন, 4 চাকার গাড়িতে আপনি মনে করেন ধর একটা চাকা না থাকলে কি হবে, 3টা চাকালে দোলা হবে কি, হবে না। 3 চাকার অটো আছে, আপনি ভাবলেন যে 2টা তো আছে, একটা না থাকলে এবার কি হলো, হবে না। 3টা চাকা সমানভাবে যখন গড়বে তখন গাড়ি চলবে। একটা চাকা বলছে ডানে, একটা বামে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। ওই রকম 3টা জিনিস খুব জরুরি লেখাপড়ার জন্য। এক, স্কুল, স্কুল কর্তৃপক্ষ, স্কুলের টিচার, এটা একটা দিক। দ্বিতীয় গার্জেন, তৃতীয় হচ্ছে ছাত্র। এই 3জন যখন একে অপরের সাথে তাল মিলিয়ে চলবে তখন এই শিক্ষার গাড়িটা উন্নতির দিকে এগোবে। না হলে দেখা গেল যে স্কুল পড়াচ্ছে ছাত্র ধ্যানই দিচ্ছে না। ছাত্র ধ্যান দিচ্ছে, অভিভাবকের কোনো তাড়াই নেই, অভিভাবক বেতন দিচ্ছে না, বই কিনে দিচ্ছে না, দেখা করতে আসছে না, তার মনোবল জোগাচ্ছে না। তার মানে অভিভাবক, ছাত্র এবং স্কুল কর্তৃপক্ষ 3জন মিলে যখন একের সমান তলে চলবে তখন আপনার শিক্ষার গাড়িটা এগোবে। না হলে থমকে যাবে, না হলে অ্যাক্সিডেন্ট হবে। আপনি খোঁজ খবর নেবেন। আপনি যে ছেলেকে মেয়েকে এখানে দিলেন, মাঝে মধ্যে আপনি যখন আসবেন তখন খোঁজ খবর নেবেন লেখাপড়া কীরকম হচ্ছে। আমি বলবো না খাবার কীরকম হয়, এই প্রশ্নটা আমি কোনোদিন করতে বলবো না। কীরকম থাকতে দিয়েছে এটাও প্রশ্ন করতে বলবো না। ও সুখে আছে না দুঃখে আছে এটাও প্রশ্ন করতে বলবো না। প্রশ্নটা এটা করবেন, আমার ছেলে কিছু শিখতে পারলো কিনা, আমার ছেলের মধ্যে কোনো পরিবর্তন ঘটছে কিনা। আপনার ছেলে যখন ছুটিতে বাড়ি গেল সানডেতে বা গরমের ছুটিতে, তখন গতবার এসেছিল যখন আর এবারে যে আসলো, দুটোর মধ্যে কোনো তফাৎ বুঝতে পারলেন তো? যদি না পারেন তাহলে স্কুল কর্তৃপক্ষকে বলুন যে আমার ছেলে গত বছর যেরকম ছিল আবার আজকে ওই রকমই আছে, তো কি ডেভেলপমেন্ট হলো আমাকে বোঝাও। খাবার ভালোর দিকে যাবেন না। আমি নিজের গল্প বলি, আমি 18 বছর হস্টেলে থেকেছি। 18 বছর। আমি ফার্স্ট মানে 5 বছর বয়সে হস্টেলে ছিলাম, 5 বছর বয়সে, কারণ আমার বাড়ির পরিবেশে লেখাপড়ার সুযোগ ছিল না। তারপরে দিল্লি চলে গেলাম। দিল্লিতে প্রায় 15 বছর দিল্লিতে হস্টেলে থেকেছি, ক্লাস 3 থেকে নিয়ে পিএইচডি পর্যন্ত। এই পুরো হস্টেলের প্রায় 17-18 বছর যে আমি হস্টেলে ছিলাম, একটা জিনিস আমি বলতে পারি, খাবারের দিকে কোনো দিন ধ্যান দিবেন না। খাবার মানে কি, যেটা মুখে টেস্ট করবেন সেটাই। মুখ তো হচ্ছে বোকা, দিল তো পাগল হয় বলে না, মন তো বোকা। আপনি বোকা বানাতে পারছেন না ওকে। এবার আপনি যেটাকে সুস্বাদু খাবার বলেন ওটা ইংরেজের জন্য ফালতু খাবার। আপনার বাড়ির খাবার যদি আমেরিকার কাউ খাইয়ে দেন, ও একদমই বমি করে দেবে। আর ওর খাবার আপনি খেয়ে নিলে আপনি বমি করবেন। তার মানে আপনার হিসাবে ইংরেজের খাবার খারাপ, আর ওর হিসাবে আপনার খারাপ খাবার। তার মানে খাবার ভালো আর খারাপ হয় না। হ্যাঁ, যদি হাইজিন মেনটেন হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে যদি সিম্পল আলু ফুলকপির সবজিটাও দেয়,
5 দিন খেতে খেতে 6 দিনের দিন ওটাই টেস্ট লাগবে, তখন আপনার বাড়ির মাংসটা ভালো লাগবে না ওকে। আমার কথা হচ্ছে পুষ্টিকর খাবার হোক, পুষ্টিকর খাবার। কিন্তু খাবারের জন্য আপনি নিজের ছেলেকে এখানে রাখবেন যে ভালো খাবার হচ্ছে বলে রাখবো, ভালো খাবার হচ্ছে না বলে টেনে নিয়ে চলে যাবো, এই গরম লাগছে বলে রাখবো না। কষ্ট সহ্য করতে হবে। ইতিহাস সাক্ষ্য যে আপনি যদি উন্নতি করতে চান, সাফল্য পেতে চান, সাকসেস রিকোয়ার স্যাক্রিফাইস। আপনি যদি সাফল্যমণ্ডিত হতে চান, নিজের ছেলেকে সফল দেখতে চান, তাহলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, বলিদান স্বীকার করতে হবে। অজস্র ত্যাগ, অজস্র কষ্ট, অজস্র বলিদানের সিঁড়ি বেয়ে আপনি সাফল্যের মঞ্চে পৌঁছাবেন, আপনার ছেলেমেয়েরা সাফল্যের মঞ্চে পৌঁছাবে। সেহেতু কষ্ট সহ্য করতে হবে। স্কুলের পরিকাঠামো যেমন আছে তেমন ওরা চেষ্টা করবে উন্নত করার, খাবার দাবার যেমন আছে আরও চেষ্টা করবে, কিন্তু একটা জিনিসের সাথে কম্প্রোমাইজ করবেন না। এবং স্কুল কর্তৃপক্ষকে বলবো যে আপনার ওটার উপর বেশি ধ্যান দিবেন, যে ছেলেটা ভালোভাবে লেখাপড়া করছে কিনা, তাদের মধ্যে আদর্শ চরিত্র গড়ছে কিনা, তারা বিশ্ব সম্পর্কে কিছু জানতে পারছে কিনা, তাদের মধ্যে মানসিক বিকাশ ঘটছে কিনা, তাদের ইন্টেলেকচুয়াল গ্রোথ হচ্ছে কিনা। ফিজিক্যাল গ্রোথের সাথে সাথে ইন্টেলেকচুয়াল গ্রোথ, ভাবনার বিকাশ, চিন্তা ভাবনার বিকাশ, নৈতিক বিকাশ, এটা যদি না হয় তাহলে আপনি ওকে 5 স্টার হোটেলের মতো জায়গাতে রেখে, ওকে এসি রুমে রেখে আর প্রতিদিন বিরিয়ানি আর পোলাও খাইয়েও আপনার ছেলে কোনোদিন সফল হবে না। তো আপনাকে এই কথাটা ধ্যান রাখতে হবে যে গার্জেন, ছাত্র এবং স্কুল কর্তৃপক্ষ আর বাচ্চাদের সাহস দেবেন। ছোট ছোট বাচ্চা, এরা ভবিষ্যতের কাণ্ডারি, এরা জাতির ভবিষ্যৎ। একটা ভুল গার্জেনরা বেশিরভাগ করে, আমি ওটা একটু বলে দিই। গার্জেনরা কি করে, এই আমার ছেলে লেখাপড়া করছে না, বদমাইশি করছে। দেখুন, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ তাআলা, ভগবান উপরওয়ালা আলাদা আলাদা ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা ট্যালেন্ট দেওয়া হয়েছে। তার মানে একটা বাচ্চাকে যে ট্যালেন্ট দেওয়া হয়েছে ওই ট্যালেন্টটা খুঁজুন, ওর মধ্যে ট্যালেন্টটা কী আছে। প্রত্যেকটা ব্যক্তির ট্যালেন্ট আছে। এবার আমি যদি বিল গেটসের কথা বলি, বিল গেটস বিশ্বের সবথেকে ধনীতম ব্যক্তি ছিল এক সময়ে, এবং মাইক্রোসফট বিশ্বের সবথেকে বড় টেকনোলজির বেতাজ বাদশাহ। ওই বিল গেটস কলেজ কমপ্লিট করেননি। তাহলে আপনি যদি ওর বাবা হতেন তাহলে ওকে জুত্তা মারতেন যে গাধা কোথাকার, তুই কলেজ ছেড়ে চলে আসলি। বিল গেটস নিজের লেখাপড়া মাঝ রাস্তাতে ছেড়ে দিয়েছে, কারণ ও জানে যে আমি প্রফেসর হব না, মাধ্যমিক উচ্চ পড়ে নিয়েছি, এবার আমি এমন কিছু তৈরি করব যেটা বেটা বিশ্বকে চমকে দেবে। আর তিনি আবিষ্কার করলেন মাইক্রোসফট। তিনি কম্পিউটারের জগতের বেতাজ বাদশাহ হয়ে গেলেন। আপনার ছেলের মধ্যে কিছু একটা ট্যালেন্ট থাকবে, ওটাকে খুঁজুন। ট্যালেন্টের মানে শুধু নয় যে ক্লাসে ফার্স্ট আসছে। আচ্ছা আপনি বলুন, 40 জনের মধ্যে 40 জন যদি ফার্স্ট আসে তাহলে 39 জন কী করবে? তাহলে তো একটাই পদ হবে। আপনার ছেলে ফার্স্ট হতে পারবে না, একজনই ফার্স্ট হবে। হ্যাঁ, ওটা একটা ট্যালেন্ট, কিন্তু আপনার ছেলে অন্য কোনো দিকে যাতে ফার্স্ট থাকে এটা আমাকে মনে রাখতে হবে। এই কথাটা আমি বললাম যে আপনারা নিজের বাচ্চাদের উৎসাহিত করবেন, বকাঝকা করবেন না বেশি, ওদের কাউন্সেলিং করবেন, ওদের ভালোবাসা দেবেন, আদর দেবেন, সময় দেবেন। দেখুন, বড় বড় খেলনা আর বেশি বেশি টাকাতে বাচ্চাদের মন জয় করা যায় না। বাচ্চার কাঁধে একটা হাত রেখে, বাবা টেনশন করিও না, আমি আছি না, তোমার মা আছে পাশে, তোমার বাবা, এই যে দুটা শব্দ একটা বাচ্চার জন্য ইন্সপিরেশন, বিশাল বড় একটা শক্তি। আপনি 500 টাকার খেলনা না কিনে দিয়ে যদি আপনি 5টা বার আপনার ছেলের কাঁধে হাত রাখেন, ওটা ওর জন্য শক্তি। বাচ্চাকে ভালোবাসুন, বাচ্চাকে বকবেন না, বাচ্চাকে পরামর্শ দেবেন। ওর কোনো সমস্যা আছে কিনা বন্ধুর মতো তার সাথে আলোচনা করবেন, ওর কথাগুলো শুনুন, ওর প্রবলেমগুলো বুঝুন। তাহলেই কিন্তু আপনি নিজের বাচ্চার ভবিষ্যৎ গড়তে পারবেন। নাহলে অজান্তে হয়তো আপনি বাচ্চার সাথে এমন কিছু করলেন যে আপনি তার কেরিয়ার, তার ভবিষ্যৎকে নষ্ট করে দিলেন। আমি অনেক লম্বা সময় নিয়ে ফেললাম, তার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে এক্সট্রিমলি সরি। মানে আবেগে এসে অনেক কিছু বলে দিলাম। এত সুন্দর দর্শক, এত সুন্দর ছাত্রছাত্রী, এত পরিবেশ ভালো, এই পরিবেশ দেখে আমি একটু লোভী হয়ে গেলাম। হ্যাঁ, ওই জন্য ওই লোভের তাড়নায় 10 মিনিট বেশি বলে ফেললাম, তার জন্য আমি একটু ক্ষমা প্রার্থী। যা হোক, মূল কথা হচ্ছে এটা যে স্কুল কর্তৃপক্ষ, গার্জেন এবং বাচ্চা কাচ্চা 3 জন কম্বিনেশনে একে অপরের সাথে স্কুলটাকে এগিয়ে নিয়ে যান। এটা আপনাদের স্কুল। গার্জিয়ান মিটিং যখন হবে আপনারা আসবেন, নিজেদের পরামর্শ দেবেন, এবং স্কুল কর্তৃপক্ষকে বলবো যে আপনারা গার্জিয়ানদের কথা শুনবেন, ডিসিশন আপনারাই নেবেন, কিন্তু আপনারা ধ্যান দিয়ে শুনবেন তারা বলছেটা কি। কারণ তারা আয়নার মতো, তা আপনাদের চেহারাটা ওরা দেখতে পাচ্ছে যে ওদের বাচ্চাকে দিয়েছে তো কি সমস্যা হচ্ছে।
তার মানে আমরা সবাই মিলে এই স্কুল শুধু এই একটা স্কুল নয়, আমরা চাইবো এই স্কুলটা আমাদের এলাকার একটা বিপ্লবের ধারা হোক, সমাজ পরিবর্তনের কেন্দ্র হোক, আমাদের দেশের নাম উজ্জ্বল হোক, সমাজের নাম উজ্জ্বল হোক। এই আল আকসা ইংলিশ একাডেমি থেকে আমাদের মধ্য থেকে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, মৌলানা আবুল কালাম আজাদ, আইনস্টাইন, রবীন্দ্রনাথ থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে বড় বড় মহান ব্যক্তি এই স্কুল থেকে জন্মাবে, এটাই আমার আশা। এবং ইনশাআল্লাহ লুকিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো আমাদের প্রত্যেকটা বাচ্চার মধ্যে ভবিষ্যতের একজন নাগরিক, ভবিষ্যতের একজন মহান ব্যক্তি লুকিয়ে আছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। আমি আজকে এখান থেকে আমি শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই কচিকাঁচা ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ করেন, এই স্কুলকে আরও উন্নতি প্রদান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক পথ দেখান। আমিন সুম্মা আমিন।